হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা আলোর প্রতিসরণ অধ্যায় পড়ছি। তো এটা হচ্ছে তার 5th ভিডিও। তো আগের ভিডিওতে আমরা একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যখন কোনো বস্তু গণমাধ্যমে থাকে আর দর্শকের চোখ লঘু মাধ্যমে থাকে, তখন যে এই আপত সরণ হয় প্রতিবিম্বে, মানে যেখানে বস্তু আছে তার থেকে প্রতিবিম্ব যে অন্য অবস্থানে দেখা যায় কি মনে হয়, তার একটা রাশিমালা নির্ণয় করেছিলাম, যেটা এই দেশে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের মনে নিশ্চিত আছে রাশিমালাটা ছিল এরকম যে b into 1 minus 1 by mu। তো এইবারে আমরা তার সেকেন্ড পার্টটা করবো, অর্থাৎ এবারে বস্তু থাকবে লঘু মাধ্যমে, দর্শকের চোখ থাকবে কিংবা দর্শক সেটা দেখবে ঘন মাধ্যম থেকে, তখন তার ওই আপাত সরণটা যে বস্তুর অবস্থানে সেটা রাশিমালা কি হবে এবং সেটা কাছে কি দূরে তৈরি হবে। তো সেটা আমরা দেখবো। আগের বার কাছে চলে এসেছিল, বিভেদ তলের কাছাকাছি একটু চলে এসেছিল, কিন্তু এগিয়ে চলে এসেছিল, এবারে কিন্তু সেটা দূরে সরে যাবে, সেটা আমরা প্রুফ করে দেখবো। তো এর জন্য তোমাদের বইতে 580 পেজে এটা নিয়ে আলোচনা রয়েছে। 580 পেজের অর্ধেকের পরে দেখবে হেডিং রয়েছে বস্তু লঘু মাধ্যমে এবং চোখ ঘন মাধ্যমে। তো এইটাকে আমরা ডিসকাস করব, যেরকম বইতে নাম রয়েছে যা রয়েছে আমরা সেম রাখারই চেষ্টা করব। আর দেখবো সেখানে এক্সপ্রেশন এরকম আসছে না, সেখানে আসছে d into mu minus 1, সেটা প্রুফ করব। তো আগে আমরা ডায়াগ্রামটা ড্র করে নেব, যেটা আমাদের যেরকম রয়েছে বইতে। তো এইটা হচ্ছে সেই বিভেদ তল, ঠিক আছে, একটু মেকে গেছে, তোমরা স্কেল নিয়ে আনবে সবসময়, তোমাদের বলেছি আমি। তো এইটা হচ্ছে সেই বিভেদ তল। এইবারে এইদিকে আমি ঘন মাধ্যম আর এইদিকে লঘু মাধ্যম, ঠিক আছে। এবার তোমাদের বইতে যেরকম নামকরণ রয়েছে, এই মাধ্যমের নাম রয়েছে b, এই মাধ্যমের নাম রয়েছে a, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়েছে μ1, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়েছে μ2। তো তোমরা বইতেও দেখতে পারো চিত্র নম্বর 2.14। স্বাভাবিক যেহেতু এটা ঘন মাধ্যম, তাহলে আমরা বলতে পারি μ2 is greater than μ1। এরপর আমরা সবচেয়ে প্রথম যেটা রয়েছে, বস্তু যেহেতু লঘু মাধ্যমে রয়েছে, তাহলে আমি এরকম ড্র করে রাখছি। তো এই ক্ষেত্রে দেখো বস্তু কোথায় আছে সেটা প্রথমে আমরা করব। না, সাপোজ বস্তু আছে এইখানে, এর নাম দিলাম p। যেরকম বইতে নাম আছে, আমি কোনো নাম চেঞ্জ করছি না, কারণ নাম চেঞ্জ হলে তোমাদের কিন্তু কোরিলেট করতে প্রবলেম হবে, যে কোথায় কি করলে সেটা বুঝতে অসুবিধা হবে, সেই জন্য নাম আমি সেম রাখছি। তাহলে এখানে p বিন্দুতে একটা বস্তু রাখা আছে। তো আমরা এক্সপেক্ট করতে পারি p বিন্দুতে যদি বস্তু রাখা আছে, তাহলে p থেকে কি হবে না আলোকরশ্মি আসবে, বিভেদ তলে আপতিত হলো, আর এই বিন্দুর নাম দেওয়া রয়েছে c বিন্দু। তাহলে বিভেদ তলে এই যে আপতিত হলো, আপতিত হওয়ার পর এটাকে যদি আমরা একটু দূরে আনতে পারতাম আরো ভালো হতো। তো একটু দূরেই এঁকে দিই, তাহলে ডায়াগ্রামটা একটু আরো পরিষ্কার হতো। সেইটা হচ্ছে যে আমরা ধরো এইটা হচ্ছে সেই আপতিত রশ্মি, তাহলে এইখানে আপতিত হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা অবিলম্ব টেনে নেবো। তোমরা স্কেল নিয়ে করবে যাতে করে সোজা বোঝা যায়। তাহলে এইভাবে যতটা রয়েছে এদিকে আঁকলাম। তো নাম যেরকম রয়েছে বইতে তাই করব। তার আগে এইখানে আপতিত হওয়ার পর যেহেতু লঘু থেকে ঘন মাধ্যমে আসছে, তাহলে স্বাভাবিকভাবে সে অবিলম্ব থেকে কি হবে না দূরে যাবে না কাছে আসবে, স্বাভাবিকভাবে গতিবেগ কমে গেছে, তাই সে অবিলম্বের দিকে সরে আসবে। তো তোমরা সেটা বইতেও লক্ষ্য করে দেখবে, এরকম রয়েছে, এরকম, ঠিক আছে। তো এইটা আঁকার সময় একটু মাথায় যেটা রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে কি না আমরা এইটাকে এইভাবে আঁকতে হবে যাতে করে আমাদের যে খাতায় যে অংশটায় তোমরা আঁকবে সেটা যেন সেই অংশের মধ্যে থাকে, নাহলে কিন্তু খাতা পেরিয়ে চলে যাবে। সাপোজ ধরো এইভাবে হলো, এবার এটাকে তো আঁকতে হবে, এদিকে তো বর্ধিত করতে হবে। তো এই যে বর্ধিত তোমরা করবে, এটা যেন তোমাদের খাতার অংশের মধ্যে থাকে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা তো দেখতেই পাচ্ছ বর্ধিত করার পর তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে, না এইখানে, তার নাম দেওয়া হলো q। এইবার বাকি নামগুলো বইয়ের সাথে তাল মিলিয়ে আমাদের রাখতে হবে। যেরকম হচ্ছে এইটা হচ্ছে n, যেখান থেকে দেখা হচ্ছে, অর্থাৎ এইটা হচ্ছে
চোখের অবস্থান। তাহলে চোখটা রয়েছে ঘন মাধ্যমে, যেমন ধরো মাছ জলের ভেতর থেকে বাইরে কিছু দেখেছে। নেক্সট যেটা থাকছে সেটা কি না, আমরা এখানে বলতে পারি এই যে আমাদের আপতিত রশ্মি, এখানে যে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি রয়েছে, তাহলে দেখো এইখানে আপতিত রশ্মি যে কোণটা করছে সেইটা আমাদের আপতন কোণ থাকছে, আর এইদিকে আমাদের স্বাভাবিকভাবে প্রতিসরণ কোণ থাকছে। আর কোন নাম আমরা মিলিয়ে নেবো, এই নামটা রয়েছে বইতে ডি, আমরা সেটাই দিলাম। আর কিন্তু আমাদের সাথে সবগুলোই মিলে গেছে, আর কিন্তু সেরকম কিছু আলাদা আমাদের নেই। তো এই ক্ষেত্রে যেটা আমরা আই ধরেছি আপতন কোণ, দেখো এই কিউ আর এই যে নাম রয়েছে বইতে যেটা রয়েছে বি, আর সবই ঠিক আছে। তাহলে এই যে n1 আর qb পরস্পরের সমান্তরাল, পরিষ্কার বুঝতে পারছো? তো পরস্পর যদি সমান্তরাল রয়েছে তাহলে এই যে কোণটা i সৃষ্টি করেছে অবিলম্বের সঙ্গে, তাহলে এই কোণটাও স্বাভাবিকভাবে i হবে। আমরা দেখতেই পাচ্ছি একান্ত কোণ রয়েছে এই ক্ষেত্রে, তো এটাও আমরা করলাম। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে r, তার মানে এই কোণটা কত হবে বুঝতে পেরে যাচ্ছ? তাহলে এই কোণটাকেও আমরা বলবো r, কেন এই দুটো সমান্তরাল, এই জন্য এই রশ্মিটাকেই আমরা বর্ধিত করেছি, তাহলে একই কোণ সৃষ্টি হবে। তোমরা জ্যামিতি থেকে জানো এটা। তাহলে সবগুলো প্রয়োগ করলাম, এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে স্নেলের সূত্র এই সি বিন্দুতে আমরা প্রয়োগ করব। তো স্নেলের সূত্র যদি সি বিন্দুতে প্রয়োগ করি তাহলে স্বাভাবিকভাবে আমরা সি বিন্দুর জন্য কি লিখতে পারি না, μ1 এখানে i, তাহলে μ1 sin i equals to μ2 sin r লিখলাম। তো এই যে মিউ দেখো বইতেও দেখবে স্নেলের সাধারণ রূপ এভাবেই প্রয়োগ করা হয়েছে। তো নেক্সট আমাদের কাজ, যেটা আমরা আগের ভিডিওতে করেছিলাম, সো μ2 বাই μ1 আমরা করছি, তাহলে sin i বাই sin r। সো sin i দেখতেই পাচ্ছি আমরা যে sin আগের মতো পুরো সেম, নামগুলো সেম রয়েছে, n1ct, আর এখানে sin যেটা r রয়েছে সেটা আমরা বলছি ncd। তো তোমরা বইয়ের সাথে নাম মিলিয়ে দেখো, আমি n1cp নাম দিয়েছি, বইতে নাম আছে pcn1, তো একই জিনিস, আর r ncd কিন্তু থাকছে। এইবার আপনাদের দেখে নিতে হবে যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম, এই n1cp যে কোণটা রয়েছে, n1cp কোণ কোথায় না, n1cp যে কোণটা রয়েছে সেইটা কার সঙ্গে সমান আছে না, কোণ CPA। কেন সমান না, এই দুটো যে বাহু কিংবা অবিলম্ব যাই বলো, এই দুটো পরস্পরের সমান্তরাল। একইভাবে কোণ NCD, তাহলে কোণ NCD যেটা থাকছে সেই কোণ NCD কি না, কোণ NCD টা হচ্ছে আমাদের কোণ CQA বলতে পারি কিংবা CQPও বলতে পারি। তাহলে যদি আমরা লিখি এরকম CQP, তো তোমরা বইতেও দেখবে PCN1 equals to CPNCD equals to AQC, মানে কোনটা এই বড় বাহুটা নেওয়া হয়েছে, তাহলে আমরা নেব সেটা আমরা মানে এই বড় ত্রিভুজটা CQA। তাহলে আমরা কি লিখব, কোণ CQA, বইতে নাম দেওয়া হয়েছে AQC, সেটা কোনো অসুবিধা নেই, আমরা যে দিক থেকে খুশি লিখতে পারি। এই যেগুলো পেলাম আমরা, এটাকে তাহলে আমরা বসাবো এবার এখানে, তাহলে কত sin CPA by sin CQA। sin CPA যেটা রয়েছে তাহলে সেই ত্রিভুজের আমরা লম্ববাহু অতিভুজ করে নেব, তাহলে CPA এই ত্রিভুজটা আমরা যেটা করব, এই CPA যে ত্রিভুজটা রয়েছে তাহলে এখানে দেখতেই পাচ্ছ তোমাদের লম্ব সেটা CA কিংবা AC, আর অতিভুজ দেখতে পাচ্ছ CP। CQA এই বড় ত্রিভুজটা দেখো, এই বড় ত্রিভুজটা আমাদের CA বাই CQ, তাহলে পাওয়া যাচ্ছে যেটা CQ বাই CP, আর এদিকে μ2 বাই μ1। তো আমরা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারি CQ বাই CP, দেখো পুরো মিলে যাচ্ছে। এইবারে বলো যে CQ যেটা, যদি রশ্মি খুব বেশি তির্যক না হয়, আমি তো বড় করে এঁকেছি বলে তোমাদের মনে হচ্ছে এরকম তির্যক বলে, তোমরা বই ডায়াগ্রামটা দেখবে,
যদি খুব বেশি তির্যক না হয় তখন আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন করতে পারি কিংবা একটা মডিফিকেশন করতে পারি। সেটা কিরকম না, দেখো সি থেকে কিউ যত হবে, ঠিক আছে, সি থেকে কিউ এর ডিসটেন্স যত হবে, আমাদের এ থেকে কিউ এর যে ডিসটেন্সটা সেটা ততই হওয়া উচিত। যদি আমি আগের ভিডিওতে যেরকম তোমাদের বলেছিলাম যে দুটো এরকম রয়েছে, তো তারা যখন আছে তখন যদি বেশি তির্যক না হয় তাহলে দুটো তো সেমই হবে। তো এই জন্য তোমরা বইতেও দেখতে পাবে যেটা সি থেকে কিউ আর এ থেকে কিউ সেটা দেখো একই ধরা যাচ্ছে। তাহলে আমরাও লিখব সি কিউ সমান এ কিউ। নেক্সট কি না, নেক্সট দেখো আমাদের আরেকজন যে রয়েছে সেটা হচ্ছে সিপি। সো সিপি ব্যাপারে আসা যাক। সি থেকে পি এই ডিসটেন্সটা যদি খুব এখানে একটু তির্যক হয়ে গেছে তাই এপিটা ছোট মনে হচ্ছে আর সিপিটা বড় মনে হচ্ছে। তোমরা বইয়ের ডায়াগ্রামটা দেখতে পারো, সি থেকে পি দেখো এবং এ থেকে পি দেখো, মানে এই রশ্মিটা এইরকম যদি না করতাম, আমি যদি এইভাবে আঁকতাম, তোমরাই দেখো, তাহলে দেখো সি থেকে পি এবং এ থেকে পি ক্লোজলি ইকুয়াল হবে যদি বেশি তির্যক না হয়। এখন তির্যক করে আঁকার জন্য আনইকুয়াল লাগছে, কিন্তু যদি বাস্তবে তির্যক রশ্মি না হয়, খুব বেশি তির্যক রশ্মি না হয়, তাহলে কি হবে, সি থেকে পি যত হবে এ থেকে পি কিন্তু ততটাই হবে। এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে এইগুলোকে যখন এখানে বসাবো তখন লিখতে পারবো কি এ কিউ বাই এ পি। তো দেখতেই পাচ্ছ আমাদের প্রতিবিম্ব এইখানে আছে, তাহলে এইটা হচ্ছে সেই আপতটা। তাহলে আমরা বলতে পারবো কি মিউ টু মিউ ওয়ান এর মধ্যে মিউ টুটাকে আমরা ধরে নিচ্ছি মিউ, আর মিউ ওয়ান মানে বায়ু ধরছি, তাহলে এক লিখতে পারি। তাহলে মিউ টু সমান এ কিউ। এ কিউ মানে কি আপাত গভীরতা বলাটা ভুল হবে, কারণ হচ্ছে এখানে তো উপরে রয়েছে, তাহলে উচ্চতা বলি। তাহলে বিভেদ তল থেকে আপাত উচ্চতা, আর এটা হবে বিভেদ তল থেকে প্রকৃত উচ্চতা। তাহলে আমাদের দরকার কি না, আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে আপাত উচ্চতা। তাহলে আপাত উচ্চতার নাম কি এ কিউ। তাহলে এ কিউ সমান হচ্ছে মিউ টু, আর লিখছি না কারণ মিউ টু কে আমরা মিউ ধরে নিয়েছি, তাহলে মিউ লিখছি। তাহলে মিউ ইনটু প্রকৃত উচ্চতা। এই প্রকৃত উচ্চতাকে আমরা যদি ডি ধরি তাহলে কত আসছে মিউ ডি। এইটা হলো তাহলে কিসের না আপাত উচ্চতার রাশিমালা। এইবার আমরা করব যেটা আমরা আগের বার করেছি আপাত সরণ। তাহলে আপাত সরণ কত হবে, তাহলে আপাত সরণ যেটা আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে সেই PQ। তাহলে PQ টা কি করে পাবো না AQ থেকে যদি AP কে আমরা বাদ দিই, তাহলে AQ থেকে AP কে বাদ দেওয়া অর্থাৎ AQ কত মিউ ডি আর AP কত না AP হচ্ছে D। তাহলে দেখো পাওয়া গেল D ইনটু মিউ মাইনাস 1। আর আগের ভিডিও যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল কিন্তু এইরকম। তো এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছো। তো d ইনটু মিউ মাইনাস 1 তোমরা বইতেও দেখতে পারো, আমি বলে দিচ্ছি 581 পেজের একদম উপরের দিকে দেখো এই এক্সপ্রেশনটাই আছে। আমি d টা এইদিকে লিখেছি, বইতে এইদিকে লেখা আছে, একই ব্যাপার। যদি ধরো যদি আমরা জেনারেল একটা মানে এক্সপ্রেশন বের করতে চাই যেখানে হয়তো d1 বেগ যখন তখন হয়তো মাধ্যমের ক্ষেত্রে তার প্রতিসরাঙ্ক মিউ1, এরকম d2 এর ক্ষেত্রে μ2, এরকম ডট 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 dn এর জন্য μn, তাহলে আমি জেনারেল এক্সপ্রেশনটা তৈরি করব কিভাবে? তার জন্য কি করব, এই যে আপাত যে উচ্চতা হচ্ছে সেইটা প্রত্যেকের বের করে নেব, সেইটা প্রত্যেকের এরকম করে আমরা যোগ করে নেব। তো এইটা মানে কি না সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n, আগেরবার যেরকম করা হয়েছিল সেম থাকবে। আর তার ওই আপাত সরণটা কি করে বের করব না প্রত্যেকের বের করে নেব এরকম, সেগুলো যোগ করে নেব, পরেরটাও যোগ করে নেব আপ টু n অবধি। এই যে আমরা যোগ করছি আর কি, তো এটাকে যদি আমি এককালীন লিখি তাহলে কেমন লিখব, সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n di বাই
মিউ আই মাইনাস 1। তো দেখো আগের এক্সপ্রেশন থেকে ফারাকটা বুঝতেই পারছো, এই ক্ষেত্রে লঘু মাধ্যমে বস্তু আছে, ঘন মাধ্যমে কিন্তু চোখ কিংবা দর্শক রয়েছে। ওই জন্য দেখো যেটা আমি আগের ভিডিওতে শুরুতে বলেছিলাম যে আমরা নেক্সট ভিডিওতে প্রুফ করবো, সেটা হচ্ছে একটা পুকুর পাশে একটা ঝুলে যাওয়া একটা গাছ, তার প্রতিবিম্ব যতটা উপরে মনে হচ্ছে তার থেকে কিন্তু কম উপরে থাকে, তো সেটা প্রুফ হচ্ছে কিন্তু। ঠিক আছে, এটা মাথায় তোমাদের নিশ্চয়ই গেছে। তাহলে এই প্রুফটাও ইম্পর্টেন্ট প্রুফ, সেটা মিলেও গেছে, বইয়ের সাথে তোমরা মিলিয়ে নিতে পারো। যেটা একটা গ্রিন বক্সের মধ্যে দেখবে একটা বইতে আলোচনা রয়েছে, সেটা আমি একটু বলে দিই তোমাদের, যে এই গ্রিন বক্সের মধ্যে যে আলোচনাটা রয়েছে সেখানে একটা কথা লেখা আছে, বস্তু যে মাধ্যমে রাখা আছে তার প্রতিসরাঙ্ক যদি μ1, তাহলে এরকমই হচ্ছে। দেখো বস্তু যে মাধ্যমে রাখা আছে তার প্রতিসরাঙ্ক μ1, আর দর্শক যে মাধ্যমে অবস্থিত, দর্শক এখানে অবস্থিত, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ2 হয়ে থাকে, তাহলে বলছে বস্তু, এখান থেকে আমরা বুঝতে পারবো কোন ক্ষেত্রে কি পাবো, বস্তুর আপাত গভীরতা বাই বস্তুর প্রকৃত গভীরতা কি হবে। বস্তুর আপাত গভীরতা যে বরাবর থাকছে, তাহলে আমরা ফর্মুলাও দেখেছি, আমরা যদি এখন প্রয়োগ করি তাহলে এটা অনুপাত কি হয় না, বস্তুর আপাত গভীরতা মানে দর্শক যেটা দেখছে, তাহলে দর্শক কোথায় রয়েছে, এখানে রয়েছে। তো ওই জন্য দেখবে তোমার বইতেও দেখতে পাবে, দ্বিতীয় মাধ্যমে দেখতেই পাচ্ছ দর্শকের চোখ রয়েছে, তাহলে সেখানে প্রতিসরাঙ্ক কত ছিল, μ2 ছিল। আর প্রকৃত মানে যে মাধ্যমে বস্তুটা রয়েছে সেখানে প্রতিসরাঙ্ক μ1, কত আসছে, μ2 বাই μ1। একে আমরা বলতে পারি এরকম 1 μ2, মানে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবার ইন্টারেস্টিং ব্যাপার একটা দেখো, যদি μ2 এর মান μ1 এর থেকে বেশি হয়, তাহলে আপাত গভীরতার মান তখন প্রকৃত গভীরতা থেকে বেশি হচ্ছে। কেস 1 তোমাদের রয়েছে, বস্তু অপেক্ষাকৃত ঘন মাধ্যমে থাকলে, ঠিক আছে, তাহলে আপাত গভীরতা লেস দ্যান প্রকৃত গভীরতা, এটা আমি সেকেন্ডে আলোচনা করব। বইতে যেটা সেকেন্ডে রয়েছে নিচে রয়েছে, বস্তু অপেক্ষাকৃত লঘু মাধ্যমে আছে, এখন μ1 যেখানে বস্তু আছে, তাহলে বস্তু যদি লঘু মাধ্যমে থাকে তখন তার আপাত গভীরতার মান কিন্তু বেশি হয় প্রকৃত গভীরতা থেকে। যদি μ2 এর মান যদি μ1 এর থেকে কম হয়, তখন এই জিনিসটা কিন্তু উল্টো হয়ে যাবে। অর্থাৎ কি না, আপাত গভীরতার মান কিন্তু প্রকৃত গভীরতা থেকে কম হবে। এটা নিয়ে আমি একটু বলি তোমাদের। এই ক্ষেত্রে দেখো, এটা বস্তু আছে লঘু মাধ্যমে, দর্শক আছে ঘন মাধ্যমে, তাহলে দেখো μ1 এর মান কম, তাহলে কোনটা হবে, এইটা। তাই দেখো আপাত যে গভীরতা যদি আমরা বলি, সেইটা কিন্তু প্রকৃত গভীরতা এইটুকু, আপাত গভীরতা কিন্তু বেশি হচ্ছে। যদি উল্টোটা করি তাহলে নিচেরটা পাবো। তাহলে একটা ফর্মুলা দিয়ে দুটো তোমরা করতে পারবে, সেটা মাথায় রাখবে। নেক্সট যেটা রয়েছে, তির্যক আলোকরশ্মি দ্বারা গঠিত প্রতিবিম্ব, না পড়লেও কোনো অসুবিধা নেই, কিন্তু সমান্তরাল ফলকের নিচে রাখা বস্তুর প্রতিবিম্ব যেটা রয়েছে সেটা আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি, সেটা একটু মাথায় রাখো। সেটা কিন্তু আমরা পড়েছি, সেটা হচ্ছে আগের ভিডিও যে প্রমাণটা আমরা পড়লাম, এই প্রমাণটা, সেটা কিন্তু ওইটাই। তো শুধুমাত্র আমি তোমাদের ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে আসছে, তাহলে তোমরা রিলেট করতে পারবে যে ফোর্থ ভিডিওতে যা আলোচনা করা হয়েছিল সেটা কিন্তু সেইটাই। তো সেটা আমি একটু বলে দিই তোমাদের। দেখো আমাদের একটা সমান্তরাল একটা কাঁচের ফলক আছে, এরকম একটা সমান্তরাল কাঁচের ফলক আছে। এইবারে বস্তুকে আমরা রেখেছি এইখানে, এই পি বিন্দুতে। তো তোমরা তো বুঝতেই পারছো, বস্তু যখন পি বিন্দুতে রয়েছে তাহলে একদম সোজা, মানে আমাদের লম্বভাবে যে রশ্মিটা আপতিত হবে
সেইটা তো সোজা বেরিয়ে যাবে, তাদের কিছু করার নেই কারো কিছু। আমার বেঁকে গেছে, কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা স্কেল নিয়ে করলে এটা হতো না, তাহলে এরকম একটা পাচ্ছি, ঠিক আছে, এরকম সোজা বেরিয়ে যাচ্ছে। এইবারে বইতে নাম টাম দিয়েছে, আমি আর নাম দিচ্ছি না, তোমরা যা খুশি নাম দিতে পারো। এইবারে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, যদি সব দুটো পাই এটা কাঁচ, তাহলে এখান থেকে একটা রশ্মি আপতিত হলো। এই যে রশ্মিটা আপতিত হচ্ছে, তাহলে এখানে আমি তার যে অবিলম্বটা টানলাম, তাহলে দেখো লঘু থেকে ঘনের দিকে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে অবিলম্বের দিকে সরবে। তার মানে এরকম যাওয়া উচিত ছিল, যাবে না, গেল এরকম। তাহলে লঘু থেকে ঘন এইভাবে হলো। আবার এখানেও স্বাভাবিকভাবে তার অবিলম্ব আমি টানবো, তো এবারে কি হবে না, সে এরকম দূরে সরে যাবে, যেহেতু গতিবেগ বেশি। তাহলে যদি আমি একে বর্ধিত করি, তাহলে বর্ধিত করলে কি হবে না, তার যে প্রতিবিম্বটা আছে, আমি যদি স্কেল নিয়ে একটু মানে যদি ড্রয়িং করি, এরকম বুঝতেই পারছো, এরকম হবে, এরকম একটু বেঁকে গেছে, তোমরা স্কেল নিয়ে করবে, মানে মূল ব্যাপারটা বলি আমি। তাহলে এরকম কি হবে, এখানে কোনো একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে দেখো বস্তু যেখানে আছে তার থেকে তার প্রতিবিম্ব কিন্তু উপর দিকে উঠে যাচ্ছে। তো এর জন্য আমরা কি ফর্মুলা লাগাবো না, যেটা সবচেয়ে প্রথমে করেছিলাম, কি না, বস্তু কোথায়, লঘু মাধ্যম, দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইবারে ঘন মাধ্যমের মধ্য দিয়ে সে যাচ্ছে, দেখছি কোথা থেকে, বাইরে থেকে, ঠিক আছে। তো দেখো লক্ষ্য করে, আমরা যদি ফলকের উপর থেকে দেখে কোনো লোক, তাহলে তুমি দেখবেন এই পি বিন্দুর প্রতিবিম্ব কিন্তু এইখানে তৈরি হয়েছে, মানে উপরে উঠে এসেছে। তো অ্যাকচুয়ালি লঘু মাধ্যমে থাকলো, যেহেতু ঘন মাধ্যমের মধ্য দিয়ে আলো রশ্মি পৌঁছাচ্ছে সেখানে, সেই জন্য উঠে আসছে। যেটা সবচেয়ে প্রথমে আমরা মানে পেজ নাম্বার 579 পড়েছিলাম, বস্তু ঘন মাধ্যমে। তার মানে কি, বস্তু লঘু মাধ্যমে থাকা সত্ত্বেও যেহেতু ঘন মাধ্যমের মধ্য দিয়ে ওর আলো রশ্মি যাচ্ছে, তাহলে মানে বলতে পারি ইফেক্টিভলি, কার্যকরভাবে বস্তুটি কিন্তু ঘন মাধ্যমে হয়ে যাচ্ছে। ওই জন্য তার ফর্মুলা, আগের ভিডিওতে যে ফর্মুলা আমরা আলোচনা করেছি, d * 1 - 1/μ, সেটা দিয়ে হবে। এটা মাথায় রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর তোমাদের এরপর দেখবে প্রতিসরণে কয়েকটি উদাহরণ রয়েছে, তোমরা ক্লাস 8 এ অনেকগুলো পড়েছো, তো আমি সেগুলো আর বলছি না। যেরকম জলে ডোবানো মুদ্রা হোক, আংশিকভাবে জলে ডোবানো রণ্য, তোমরা চাইলে পড়তে পারো, না পড়লেও খুব একটা রিস্ক নেই, কিন্তু দেখতে পারো, যাদের ইন্টারেস্ট আছে দেখবে। আর 583 পেজে দেখবে একটা পুরু দর্পণের আপাত বেদ বলে রয়েছে, যেরকম আমরা গভীরতা নিয়ে বললাম, সেখানে বেদ কিংবা উচ্চতা নিয়ে বলে। তাহলে প্রকৃত বেদ বাই দর্পণের আপাত বেদ সমান কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক মোটামুটি 1.5, তাহলে 1.5 মানে 3/2। প্রকৃত বেদ বাই আপাত বেদ সমান 3/2। তাহলে আপাত বেদ কত হবে, 2/3 ইনটু দর্পণের প্রকৃত বেদ। শুধু ফর্মুলাটা মনে রাখো, যেটা 583 নিচের দিকে আছে, কোন এমসিকিউ তে লাগলে জাস্ট গুণ করে বের করে দেবে। কি বললাম, দর্পণের আপাত বেদ সমান 2/3 ইনটু প্রকৃত বেদ, যা থাকবে শুধু গুণ করে দেবে। আর এখানে উদাহরণে অঙ্ক রয়েছে, তো এই যে উদাহরণে অঙ্ক রয়েছে মোট 12টা, তার মধ্যে তোমাদের শুধুমাত্র 11 দাগ বাদ দিয়ে সব অঙ্কগুলো ভালো করে রাখতে হবে, ছাড়া কিন্তু যাবে না। আমি আবার বলছি, উদাহরণে যে 12টা অঙ্ক রয়েছে তার মধ্যে শুধু 11 দাগটা বাদ দিতে পারো, বাকি সবগুলোই কিন্তু ভালো করে রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা তোমাদের হচ্ছে, সেইটা হচ্ছে 1 দাগ, মানে 1 থেকে বলতে পারি 5 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার মধ্যে 2-1টা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষা, টেস্ট পরীক্ষা দেখা গেছে। তাহলে পারলে তোমরা 11 দাগ বাদ দিয়ে বাকি যতগুলো রয়েছে উদাহরণ, সবগুলো কিন্তু ভালো করে করবে। এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে ক্লাস 8 এর একটা জিনিস, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সেটা 12 কিন্তু ইম্পর্টেন্ট থিওরিতে স্পেশালি, সেটা নিয়ে আলোচনা করব। সেটা খুবই সহজ জিনিস, তোমাদের যেহেতু এইটা পড়া রয়েছে, আমি একটু তোমাদের সেটা বলে তারপরে সেটা শেষ করে দেবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।